মতো ব্যক্তিরা যে ভেবেছিলেন দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা এই স্লোগান দিতে দিতে হঠাৎ করে ঢাকা ছেড়ে তারা যে কোনো রকম পাসপোর্ট, যে কোনো রকম ভিসা নিয়ে একটা মৈত্রীর পরিবেশ যখন বজায় ছিল ঢাকা দিল্লির মধ্যে, সে সময়কার মতো সরকারি সুযোগ সুবিধা নিয়ে চাইলেই দিল্লি ঢুকে পড়বেন। দিল্লি সুস্পষ্ট বার্তা দিল যে তারেক রহমান সরকার বা বাংলাদেশ সরকারের সঙ্গে তাদের এসব মাখামাখি এখন নাই, চাইলেই দিল্লি না ঢাকা স্লোগান দানকারীরা হঠাৎ করে যথাযথ পাসপোর্ট এবং ভিসা না থাকলে দিল্লিতে ঢুকে পড়তে পারবেন না। প্রধানমন্ত্রীর তথ্য, পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা প্রধানমন্ত্রী তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠজন, মানে লন্ডন জীবনেই জাহিদুর রহমানের সঙ্গে তার এমন নিবিড় যোগাযোগ গড়ে উঠেছিল যে সরকার গঠনের পরপরই তিনি সরকারের একজন গুরুত্বপূর্ণ মুখপাত্র হিসেবে যেই ব্যক্তিটিকে নিয়োগ দিয়েছেন তিনি হচ্ছেন তার এই তথ্য, পলিসি, স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সেই ডাক্তার জাহিদুর রহমানকে দিল্লি বিমানবন্দরে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়া হয়েছে, সে খবর এখন সয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মূলধারার গণমাধ্যমে। কারণ প্রতিমন্ত্রী পদমর্যাদার কোনো ব্যক্তিকে এর আগে এভাবে দিল্লি বিমানবন্দরে বা ভারতের কোনো বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধার মুখে আবারও দেশে ফিরে আসতে হয়েছে, সে কথা কেউ স্মরণ করতে পারেন না। মানে কোনো আমলে এরকম ঘটনা আগে কখনো ঘটেছে সেটা কারো স্মরণে আসছে না। এমন একটা সময়ে দিল্লিতে বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ বাংলাদেশের প্রতিমন্ত্রী পদমর্যাদার প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে কেন 2.5 ঘন্টার বেশি সময় বিমানবন্দরে বসিয়ে রাখলেন এবং তারপর দিল্লিতে প্রবেশে বাধা দিলেন, সেটা নানা রকম কারণ বেরিয়ে আসছে। প্রথম আলোর এখন যে শিরোনামটা দেখছি সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা, বিস্তারিত জানার পর পদক্ষেপ নেবে ঢাকা। এবং সেখানে পত্রিকাটি বলছে যে কূটনৈতিক চিঠি দিয়ে আগে জানানোর পরেও রোববার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ নাকি রহস্যজনক কারণে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমানকে দিল্লিতে ঢুকতে বাধা দিয়েছে। এখন উপদেষ্টার সম্মান রক্ষার্থে কিংবা প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের সম্মান রক্ষার্থে বাংলাদেশের সংবাদ মাধ্যম রহস্যজনক কারণ বলছে বটে, তবে এটাকে একটা সুস্পষ্ট অপমান হিসেবে ব্যাখ্যা করা ছাড়া আসলে অন্য কোনোভাবে ব্যাখ্যা করার সুযোগ অত্যন্ত কম। দিল্লিতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ 2.5 ঘন্টার মধ্যে নিশ্চয়ই জানতে পেরেছিল যে জাহিদুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এবং প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন ব্যক্তি এবং তিনি রাষ্ট্রীয় সফরে, আমার দেশ বলছে রাষ্ট্রীয় সফরে তিনি দিল্লি গিয়েছিলেন। ওশান রিম সম্মেলন নামে একটা সম্মেলনের প্রতিনিধি দলের নেতৃত্ব নিয়ে তিনি ওই দিল্লি এয়ারপোর্টে পৌঁছেছিলেন। এসব তথ্য জানার পরেও যে যথাযথ প্রোটোকল দিয়ে তাকে দিল্লিতে প্রবেশের সুযোগ করে দেওয়া হলো না, তাতে এটাকে একটা সুস্পষ্ট অপমান হিসেবে ধরে নেওয়া ছাড়া, ব্যাখ্যা করা ছাড়া অন্য কোনোভাবে ব্যাখ্যা করা মুশকিল। এ ধরনের কথা সংবাদ মাধ্যমে বলা হচ্ছে বটে মন্ত্রীর সম্মান রক্ষার্থে, যে তিনি নাকি আত্মসম্মানের কথা ভেবে তারপর দিল্লিতে যখন তাকে কর্তৃপক্ষ ঢুকতে অনুরোধও করেছেন দিল্লিতে, তবু তিনি না ঢুকে বাংলাদেশ অভিমুখে রওনা হয়েছেন। কিন্তু ডেইলি স্টারের শিরোনামটাই যদি দেখেন, PM's advisor Zahid heads home after being kept waiting for hours at Delhi airport। মানে এতটাই যদি আত্মসম্মান হবে আমাদের প্রতিমন্ত্রীর, তাহলে তিনি ঘন্টার পর ঘন্টা ধরে কি বোঝাতে দিল্লি কর্তৃপক্ষের হেফাজতে অপেক্ষা করলেন এবং তারপর এমনকি দিল্লি ঢাকা সরাসরি ফ্লাইট না পেয়ে কলম্বো রওনা হলেন এবং কলম্বো হয়ে তাকে বাংলাদেশে ফিরতে হলো। সেসবে এটা পরিষ্কার যে প্রতিমন্ত্রীকে আসলে দিল্লিতে ঢুকতে দেওয়া হয়নি। এর নানা রকম কারণ জানা যাচ্ছে। মানে প্রথম একটা খুব ইন্টারেস্টিং কারণ হচ্ছে জাহিদুর রহমানের মতো ব্যক্তিরা যে ভেবেছিলেন দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা এই স্লোগান দিতে দিতে হঠাৎ করে ঢাকা ছেড়ে তারা যে কোনো রকম পাসপোর্ট, যে কোনো রকম ভিসা নিয়ে একটা মৈত্রীর পরিবেশ যখন বজায় ছিল ঢাকা দিল্লির মধ্যে, সে সময়কার মতো সরকারি সুযোগ সুবিধা নিয়ে চাইলেই দিল্লি ঢুকে পড়বেন। দিল্লি সুস্পষ্ট বার্তা দিল যে তারেক রহমান সরকার বা বাংলাদেশ সরকারের সঙ্গে তাদের এসব মাখামাখি এখন নাই, চাইলেই দিল্লি না ঢাকা স্লোগান দানকারীরা হঠাৎ করে যথাযথ পাসপোর্ট এবং ভিসা না থাকলে দিল্লিতে ঢুকে পড়তে পারবেন না।
জাহিদুর রহমানের চ্যানেলটাও ইউটিউবের যেই চ্যানেল পরিচালনা করে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের এতটা ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন, সেই চ্যানেলটাও কিন্তু বাংলাদেশের আরো 20টি চ্যানেলের মতো কট্টর ভারত বিরোধিতার জন্য ভারতে নিষিদ্ধ করা আছে। এবং জাহিদুর রহমানের নাম নিরাপত্তা সংক্রান্ত একটা নজরদারি তালিকায় ওয়াচ লিস্টে রয়ে গেছে এখনো। সেই একই কথা যমুনা টিভির সাংবাদিক মাহফুজ মিশুও লিখছে যে উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের নাম ভারতে নিরাপত্তা সংক্রান্ত নজরদারি তালিকায় থাকায় তাকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ ও বসিয়ে রাখে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ, এবং এক পর্যায়ে তখন তাকে সফর বাতিল করে বাংলাদেশ সময় রাত 1টায় তৃতীয় একটি দেশ হয়ে ঢাকায় রওনা করতে হয়। ভাবেন 3টা 20 মিনিটে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বিকালবেলা দুপুর 3:30টায় আগে জাহিদুর রহমান রওনা হয়েছিলেন দিল্লিতে, আর এরপর দিল্লি ছাড়েন রাত 1টার সময়, অথচ এর মধ্যে তার ভিসা পাসপোর্ট জটিলতার কোনো সমাধান হয় না। জানা যাচ্ছে তিনি এখনো অফিসিয়াল পাসপোর্ট নেন নাই। জাহিদুর রহমান একদিকে ভারতের ওয়াচ লিস্টে আছেন, তিনি তার যে ইউটিউব চ্যানেলটা ভারতে দেখা যায় না, সেটা যে ভারত বিরোধিতার জন্য বন্ধ করে রেখেছে, এবং সেই সুবাদে যে তিনি একটা ওয়াচ লিস্টে থাকবেন, সে কথাটা তথ্য উপদেষ্টা জাহিদুর রহমানের মতো মেধাবী ব্যক্তি কেন উপলব্ধি করতে পারলেন না, এবং কেন সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আগে থেকে আলাপ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে মিটিয়ে রাখলেন না, সেগুলো বড় রহস্যজনক কারণ হয়ে দেখা দেয় জাহিদুর রহমানের সাথে দিল্লি এয়ারপোর্টে ঘটে যাওয়া এই ঘটনা বিশ্লেষণ করতে গেলে। জানা যাচ্ছে জাহিদুর রহমান অফিসিয়াল পাসপোর্ট এখনো নেন নাই, তিনি তার ব্যক্তিগত পাসপোর্ট নিয়ে গেছেন এবং সেখানে তিনি সার্ক ভিসা নিয়ে সফর করছিলেন। এখন ওশান রিম সম্মেলনের রাষ্ট্রীয় সফরে যাওয়ার জন্য সেই পাসপোর্ট মানে ব্যক্তিগত পাসপোর্ট যথেষ্ট কিনা, কিংবা সার্ক ভিসা নিয়েই দিল্লিতে ঢুকতে চাওয়ার বিষয়টা যথেষ্ট কিনা, সেসব নিয়েও প্রশ্ন উঠেছে। এখন দিল্লিতে বাংলাদেশের হাই কমিশন বলছে বটে যে তারা কূটনৈতিক চিঠি দিয়ে আগেই জানিয়েছিল, কিন্তু উপদেষ্টার সঙ্গে তাদের যোগাযোগের দূরত্ব এতটা কেন যে তারা কি জানতো না যে উপদেষ্টা লাল পাসপোর্ট নিয়ে নয় বরং ব্যক্তিগত পাসপোর্ট নিয়ে যাবেন? আমাদের হাই কমিশন কি নজরদারি লিস্ট থেকে উপদেষ্টা দিল্লি পৌঁছানোর আগেই তাকে যাতে সরিয়ে নেওয়া হয় আনুষ্ঠানিকভাবে, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা প্রতিমন্ত্রীর মর্যাদা সম্পন্ন ব্যক্তি হিসেবে সেই কাজগুলো, সেই দর কষাকষিগুলো, সেই আলোচনা সমঝোতার কাজটা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে করেছিল, নাকি প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উপদেষ্টাকে এই ধরনের একটা অভিজ্ঞতার মুখোমুখি করে আসলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক রকমের শায়েস্তা করতে চেয়েছে? দেখেন, আমি আপনাদেরকে আগেও বলেছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান তার মা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বিএনপি জামাত জোট সরকারের আমলে 2001 সালে যেমন সরকারের ভেতরে হাওয়া ভবন সংশ্লিষ্ট ব্যক্তিদের একটা সমান্তরাল সরকার গড়ে তুলেছিলেন, এবার তিনি প্রধানমন্ত্রী অবস্থাতেও কিন্তু তার লন্ডন ঘনিষ্ঠ ব্যক্তিবর্গদের দিয়ে তিনি একটা সমান্তরাল সরকার গঠন করেছেন। বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে উপদেষ্টাদের জুড়ে দিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়েও একজন উপদেষ্টা আছে। তেমনি এই জাহিদুর রহমান, মাহাদিয়া আমিনের মতো ব্যক্তিবর্গ এই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মতামতগুলো সংবাদ মাধ্যমের সামনে দিচ্ছেন, কারণ তারাই প্রধানমন্ত্রী তারেক রহমানের খাস লোক, কিন্তু এদের সঙ্গে কোনো সুনির্দিষ্ট মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক গড়ে ওঠেনি। এখন সেটা কি একটা কারণ, নাকি প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমানকে ইচ্ছা করেই পররাষ্ট্র মন্ত্রণালয় একটু শায়েস্তা করতে চেয়েছে, কারণ তিনি যথাযথ যোগাযোগ করে বা প্রোটোকল মেনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সঠিকভাবে যোগাযোগ করে তারপর দিল্লি গিয়ে নামেননি? ব্যাখ্যা যাই হোক, বাংলাদেশে যে ঘটনাই ঘটে থাকুক না কেন, নিশ্চিতভাবে জাহিদুর রহমানকে যে দিল্লি এয়ারপোর্টে 2.5 ঘন্টা বসিয়ে রেখে, কিংবা আসলে হিসাব করলে দেখা যাচ্ছে এর চেয়ে অনেক বেশি ঘন্টা বসিয়ে রেখে, কারণ রাত 1টায় দিল্লি ছেড়েছেন জাহিদুর রহমান, এবং তখন পরিস্থিতি এমনই বেগতিক যে তাকে দিল্লি ঢাকা ফ্লাইট না পেয়ে কলম্বোর ফ্লাইটে চড়ে বসতে হয়েছে। এই পুরো সময়টায় আসলে বাংলাদেশ হাই কমিশন, বাংলাদেশের দিল্লিতে নিযুক্ত রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ, তারা কে কি করছিলেন, প্রোটোকল কোথা থেকে মন্ত্রীর জন্য ছিল, তারা কাদের সঙ্গে যোগাযোগ করছিলেন বাংলাদেশে, এসব প্রশ্ন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কোনোভাবেই এই প্রশ্নগুলো না করবার উপায় নাই যে
ভারত সরকার কি কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন খাস লোক, এমন একজন উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে না দিয়ে বাংলাদেশ সরকারকে এমন একটা কঠোর বার্তা দিল? আমি আপনাদেরকে দীর্ঘ সময় ধরে বলে আসছি যে এই 4 মাস পেরিয়ে তারেক রহমান সরকার ক্ষমতায় আসবার পর 4 মাসে এই কথাটা বুঝে ফেলেছে ভারত সরকার যে তাদের সঙ্গে যা যা আলাপ করে তারেক রহমান দেশে ফিরেছিলেন, যেসব প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান সরকার গঠনের পর তারেক রহমানকে নিয়ে উচ্ছ্বাসে ভেসে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী মোদী, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, আবারও বাংলাদেশ ভারত সম্পর্কটা নতুন করে চাঙ্গা হয়ে উঠবে ভেবে সেসব বিশ্বাস তারেক রহমান সরকারের 2-3 মাস সময়ের মধ্যেই ধসে পড়েছে ভারত সরকারের। বিশেষ করে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বজায় রেখে করা অধ্যাদেশটাকে ইউনূস আমলের যখন তারেক রহমান সরকার আইনে পরিণত করলেন, সেটা যেমন একটা বড় ধরনের বার্তা দিয়েছে ভারতকে, তেমনি এই যে এসব জঙ্গি আস্তানা গড়ে উঠেছে সীমান্তবর্তী এলাকায়, সেসব বন্ধেও বা সেসবের বিষয়ে কোনো সক্রিয় ব্যবস্থা নিতেও যে তারেক রহমান সরকারকে এখন পর্যন্ত সক্রিয় দেখা যায় না। এই অবস্থায় আসলে ভারত তারেক রহমানকেও কোনো রাষ্ট্রীয় সফরে আর আমন্ত্রণ জানাতে পারছে না। মানে তারেক রহমানের মতো একজন ভারত বিরোধী প্রধানমন্ত্রীকে ভারতে নিয়ে গিয়ে প্রধানমন্ত্রী মোদী যদি দিল্লিতে উচ্ছ্বাস আর আতিথ্য দেখান, যে এই আতিথ্যের প্রতিশ্রুতি তিনি চিঠিতে দিয়েছিলেন নির্বাচনের পরপর যে স্ত্রী কন্যা নিয়ে আসুন দিল্লিতে, আমরা অপেক্ষা করছি, সেই অবস্থাটা আর এখন নাই। এ কারণে এখনো দিল্লি সফরের কোনো আনুষ্ঠানিক বার্তা তারেক রহমান সরকার পায় নাই। এমনকি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে দেখা করে এসেও তারেক রহমানের জন্য একটা আনুষ্ঠানিক দাওয়াতপত্র নিয়ে আসতে পারেন নাই ভারত থেকে। জাহিদুর রহমানকে দিল্লি এয়ারপোর্ট দিয়ে ঢুকতে না দিয়ে দেশে ফেরত পাঠানোর ঘটনাটা তাই কোনো রহস্য নয়, এটা দিল্লির এক সুস্পষ্ট বার্তা যে দিল্লিও কোনোভাবে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটাকে আগ বাড়িয়ে সৌহার্দ্যপূর্ণ করতে চাইছে না, এবং যেই মন্ত্রী, এমপি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং যেই বিশিষ্ট ব্যক্তিবর্গ ভারত বিরোধী বক্তৃতা দিয়ে বক্তব্য রেখে ভারত বাংলাদেশ সম্পর্কটাকে বছরের পর বছর খারাপ করতে করতে এই অবস্থায় নিয়ে গেছেন। বাংলাদেশে তারেক রহমানের তথ্য উপদেষ্টা বা ওই ধরনের কিছু জাহিদুর রহমান, তাকে কালকে ঢুকতে দেওয়া হয়নি ভারতে। এখন এই খবরটা আমি জানতাম না। কাল গভীর রাতে আমার বাংলাদেশি বন্ধু তিনি SMS করে রেখে দিয়েছিলেন। সকালবেলা উঠে আমি হাতরাতে আমি একটি কাগজের বিমানবন্দর করেসপন্ডেন্টকে যোগাযোগ করলাম। তিনি বললেন যে হ্যাঁ এরকম খবর হয়েছে। এখন খবরটা আরো গভীরে গেলে এটা বোঝা যাবে যে জাহিদুর রহমানের বিরুদ্ধে একটা বড় সড়ো গন্ডগোলের কোন রকম একটা ইঙ্গিত আছে। তিনি সম্ভবত, নিশ্চিত করতে পারেনি আমার বন্ধুটি, সম্ভবত তিনি কূটনৈতিক পাসপোর্ট নিয়ে এসেছিলেন। এখন কূটনৈতিক পাসপোর্ট নিয়ে যারা ট্রাভেল করে তাদের কখনো কোনো দেশ আটকায় না। ভারতবর্ষ তো আটকাবেই না, কারণ ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের একটা আলাদা রকমের সম্পর্ক রয়েছে। সরি, তো তাহলে জাহিদুর রহমানকে আটকালো কেন? কাগজে, আপনাদের কাগজে কি বেরিয়েছে না বেরিয়েছে আমি সকালবেলায় 10টার সময়, আমি এখন তো ভিডিওটা করছি, এখন আমি জানতে পারিনি। আপনাদের কাগজ তো আমার এখানে আসে না। ওই আমি যখনই অনলাইনে যখনই আমি ট্রাই করি তখনই দেখায় ভেরিফাইং দেখিয়ে গোল 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 করে 2-3 মিনিট দেখিয়ে তারপরে ডিনাইড করে দেয়। তার মানে ভারতে দেখতে দেবে না। সে সমকাল হোক, প্রথম আলো হোক, কালের কণ্ঠ হোক, কালের কণ্ঠটা মাঝে মাঝে পাওয়া যায়। তো যাই হোক, এখন সেই বন্ধুটি আমায় বললেন যে তাকে রিসিভ করার জন্য বাংলাদেশের যে হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ তিনি বিমানবন্দরে উপস্থিত ছিলেন। কারণ প্রধানমন্ত্রীর তথ্যমন্ত্রকের উপদেষ্টা, তার তো একটা সম্মান আছে, তাই তিনি ওখানে ছিলেন। এখন যেটা জানা যাচ্ছে ভাষা সেটা হচ্ছে ভারত একটা অর্গানাইজ করেছে
ইন্ডিয়ান ওশান রিং সামিট বলে কিছু একটা আছে ওদের। যখন শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়তে বাংলাদেশকে যুক্ত করা হয়, তারই একটা কোনো সামিট রয়েছে। সেই সামিটে যোগ দেওয়ার জন্য তিনি দিল্লি এসেছিলেন। এবার দিল্লি বিমানবন্দরে নেমেছেন। আমি যতটুকু জানতে পেরেছি, সত্যি মিথ্যে আমি কোনোদিন দাবি করব না, ওই সংবাদদাতা, তিনি একটি প্রতিষ্ঠিত কাগজের সংবাদদাতা, তার নামটা বললে পরে মুশকিল আছে, সে আইডেন্টিফাইড হয়ে যাবে যে আমাকে খবর পাচার করছে, তাই নাম বলছি না। তো সে করে চাকরি করে। তো যখন ইমিগ্রেশনে যায় তখন তার পাসপোর্ট দেখে তখন ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একটা পর্বে যখন তাকে বলা হয় আপনি একটু পাশের ঘরে আসুন, উনি তখন অস্বীকার করেন। উনি বলেন যা জিজ্ঞাসা করার এখানে কোনো পাশের ঘরে কেন না, আপনার কাছ থেকে কিছু নির্দিষ্ট তথ্য আমাদের জানার আছে। জাহিদুর রহমান বলেছেন আমি তো ভ্যালিড ডকুমেন্ট নিয়ে আমি ট্রাভেল করছি, তাহলে কেন আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে? আমি তো কোনো অপরাধী নই, আমি তো কোনো খুন জখম বা আমার বিরুদ্ধে কোনো মামলা নেই। তখন এই ধরে বসে থাকে আমাদের ইমিগ্রেশন অফিসাররা। যখন কথাবার্তা যখন উনি একেবারে চরমে উঠেছে, তখন ইমিগ্রেশন অফিসাররা, যেহেতু কূটনৈতিক পাসপোর্ট উনি নিয়ে গেছেন, তাই কূটনৈতিক পাসপোর্টে এন্ট্রি ডিনাইড লেখা যায় না। ইমিগ্রেশনের যে কম্পিউটার আছে সেখানে লাল ঢেনা মেরে দিয়েছে, মেরে দিয়ে বলেছে ফিরে যান, আপনাকে ভারতে ঢুকতে দেবো না। এখন যখন এই কাণ্ড চলছে, তখন রিয়াজ হামিদুল্লাহ খবর পেয়ে গেছেন, কারণ জাহিদুর রহমান তখন রিয়াজ হামিদুল্লাহকে ফোন করে দিয়েছেন। রিয়াজ হামিদুল্লাহ তখন ছুটতে ছুটতে, আমি বাংলাদেশ হাইকমিশনার নিজের পরিচয় দিয়ে ছুটতে ছুটতে তিনি আসেন। তখন উনি বলেন যে আমাদের কাছে কিছু নির্দিষ্ট তথ্য আছে ওনার বিরুদ্ধে, সেই নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা ওনার এন্ট্রিটা ডিনাইড করছি, মানে এন্ট্রি করতেই দেবো না আর কি। আমাদের যে এন্ট্রি ডিনাইড যে লিস্টটা আছে তার মধ্যে ওনার নাম রয়েছে। এবার কিছু জানতে হলে আপনি নয়াদিল্লিতে, মানে আমাদের যে বিদেশ মন্ত্রক আছে সেখানে আপনি যোগাযোগ করুন, তারা যদি এখান থেকে পারমিশন দেন তাহলে আমরা ঢুকে দেব। এই নিয়ে চরম কথা কাটাকাটি হয়। তারপর রিয়াজ হামিদুল্লাহ এক সময়তে হস্তক্ষেপ করে বলেন যে আপনি চলে যান, আপনি ফিরতি প্লেনে আপনি ঢাকা ফিরে যান, কারণ একবার যখন এন্ট্রি ডিনাইড হয়ে গেছে তখন আর নতুন করে কিছু করার নেই। এরপরে আমি দেখছি বিদেশ মন্ত্রকের সঙ্গে কথাবার্তা বলে যে কেন এটা হলো, কোন রকম ভুল টুল হলো কিনা, এইসব কথাবার্তা হয়েছে। তারপরে জাহিদুর রহমান ফিরে এসছেন। এখন ঢাকায় ফিরেছেন কি কোথায় ফিরেছেন তা আমি জানি না, আমি এখনো পর্যন্ত কোনো খবর পাইনি। মানে সকাল 10টা অবধি আমি যে এখন খবর করছি, কারণ আমি বেরিয়ে যাব, আজ আমার কলেজে ক্লাস আছে, তাই ভিডিওটা করে আপলোড করে বেরিয়ে যাব টাইম লাইনে দিয়ে। তো এই কথা যখন বলা হয়েছে তখন গজগজ করতে করতে উনি ফিরে এসছেন। আমার যেটা মনে হচ্ছে, মানে আমার যে সংবাদদাতা বন্ধুটি, তিনিও যা বললেন, এনার বিরুদ্ধে ভারত বিরোধী প্রচুর কথাবার্তা উনি বলেছেন এবং শেখ হাসিনা উৎখাতের পেছনে এনার একটা বড় অবদান রয়েছে। আমি একবার আপনাদের ভিডিওতে বলেছিলাম যে যত মূঢ়গুলো দেখা যাচ্ছে না, সব কিন্তু ছবি তুলে রাখা হচ্ছে এবং সব নাম কালেক্ট করে রাখা হচ্ছে। এই একটাও ভারতে এন্ট্রি পাবে না। যারা রাস্তায় নেমেছিল, বিপ্লব করেছিল, হ্যাঁ, ওই স্বৈরাচার দূর করেছিল, তারা একটাও ভারতে এন্ট্রি পাবে না। দেখুন আমার কথা সত্য হলো কিনা, ভারতে কিন্তু উনি এন্ট্রি পেলেন না।
এইবারে দেখা যাক রিয়াজ হামিদুল্লাহ কিছু করতে পারে কিনা। তবে আমার মনে হয় এই যে এনাকে ফিরিয়ে দেওয়া, তথ্য উপদেষ্টাকে যে ফিরিয়ে দেওয়া, এটা কিন্তু তারেক রহমানের গালে কষিয়ে একটা চর মারা। তোমার মন্ত্রকের উপদেষ্টাকে যদি আমি দেশে না ঢুকতে দিই, তাহলে সেটা কিভাবে দেখা হবে? গালে চর মারার সামিল তো, চরটাই মারলো। এইবার তুই কার কাঁধে গিয়ে কাঁধে মাথা রেখে কাঁদবি? তুই কাঁদবে যা। তার মানে এখান থেকে স্পষ্ট হচ্ছে তারেক রহমানের সঙ্গে ভারতবর্ষের সম্পর্কটার লেভেলটা কোন জায়গায় গিয়ে এখন পৌঁছেছে। আমি বলি না, সম্পর্কের লেভেলটা এখন চায়ের তলানিতে থেকেছে। এখন আমার মনে হচ্ছে কাপ উপর করে দিয়ে তলানি যেটুকু ছিল সেটুকু বোধহয় ফেলে দেওয়া হচ্ছে। এটা তার একটা নমুনা, ছোট নমুনা। এখন তারপরে কি হয় সেটা তো ভবিষ্যৎ বলবে। আগামীকাল আজকে মানে রাত্রিবেলা আমি কলেজ থেকে ফিরে এসে, ইউনিভার্সিটি থেকে ফিরে এসে